নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সোমবারের ভয়াবহ দুর্ঘটনার পর মঙ্গলবার সচল হলো পরিষেবা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর 24 ঘন্টা কেটে গিয়েছে এবং ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে সোমবার দুপুর থেকেই দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছিল রেল কর্মীরা। সন্ধ্যার পর আপ লাইন ধরে ইঞ্জিন চালিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল আপ লাইন স্বাভাবিক করে তোলা হয়েছে, তবে সোমবারও কোনো যাত্রীবাহী কিংবা মালগাড়ি ওই লাইনে চলেনি। দুর্ঘটনার স্মৃতিকে পেছনে ফেলে ফের ট্রেন ছুটল রাঙাপানি দিয়ে। আপ লাইনে মঙ্গলবার সকালে কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেসকে পার করানো হয়। সোমবারের পর এই প্রথম কোনো যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনাস্থল পেরোল। के बाद जो दुर्घटना हुई थी उसके बाद से लगातार रेल कर्मचारी काम कर रहे थे और बहुत मेहनत से उन्होंने जितने इन्फ्रिंजमेंट वगैरह था सबको हटाया। और जैसा कि आपने देखा था कि कल शाम को 6:30 बजे जो अप लाइन थी उसको फिट दिया गया था डीजल से चलने के लिए, और डीजल से बहुत सारी ट्रेनें आपने चलते हुए भी देखी होंगी। अभी सुबह में 7:30 बजे के आसपास में जो डाउन लाइन थी उसको भी फिट दे दिया गया, उससे इलेक्ट्रिक लोगों के साथ में ट्रेन चलेगी और यह काम 24 घंटे के अंदर में कर दिया गया है। रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है। डाउन लाइन से अभी तक जो डीजल पे चल रहा था तो इस पे काम ओसी का काम शुरू किया जाएगा और 2-3-2.5 घंटे के अंदर में उसको पूरा कर दिया जाएगा। तो उसके बाद ये अप लाइन जो वो भी नॉर्मल फिट हो जाएगी। ফের দুর্ঘটনা রাঙাপানিতে। রেলের ইলেকট্রিক পোস্টে উঠে কাজ করতে গিয়ে বিপত্তি। পোস্ট থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক রেলকর্মী। আহত রেলকর্মীর নাম চন্দন মণ্ডল। রেলওয়ে মেডিকেল ক্যাম্পে তার চিকিৎসা চলছে। इन्वेस्टिगेशन अभी स्टार्ट हो रहा है, आफ्टरनून से इंक्वायरी स्टार्ट हो जाएगी। हाँ सर, यहाँ पर EDRM ऑफिस है, वहाँ पर इंक्वायरी करेंगे, इन्वेस्टिगेशन करेंगे तभी पता चलेगा कि हुआ क्या है, एक्चुअली में हुआ क्या है, क्यों ऐसा हुआ है। ये ऑटोमेटिक सिग्नल है। हाँ सर, ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती है उसी का इन्वेस्टिगेशन। বাড়িতে ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত ষাটোর্ধ্ব শঙ্কর মোহন দাসের কফিনবন্দি দেহ। মঙ্গলবার সকালে তার ক্যানেল সার্কুলার রোডের বাড়িতে দেহ এসে পৌঁছয়। এরপর শ্রদ্ধার্ঘ্য জানাতে তার বাড়িতে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বর্ধমানের আউশ গ্রামের ইটে চাঁদার বাসিন্দা বিউটি বেগম। তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আসেন আউশ গ্রামের বিধায়ক অভেনানন্দ হান্দার। এরপর সাংবাদিকদের সামনে তিনি কেন্দ্রীয় রেল মন্ত্রকের ওপর ক্ষোভ উগরে দেন। অবশেষে সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। ওয়ানাড থেকে তিনি উপনির্বাচনে লড়বেন। বোনের জয়ের ব্যাপারে 100% আশাবাদী দাদা রাহুল। সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কার প্রবেশ নিয়ে জল্পনা ছিল। দাদার হয়ে প্রচার বা কংগ্রেসের কর্মসূচি বারবার গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে। তবে ভোটে লড়েননি তিনি। কংগ্রেসের অভ্যন্তরে দাবি উঠেছে ভোটে লড়ুক প্রিয়াঙ্কা। তাতে বরাবরই অনিচ্ছা প্রকাশ করেছেন সোনিয়া কোন্ডা। কিন্তু এবার তিনি লড়তে রাজি হয়েছেন কেরলের ওয়েনাড থেকে। 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে 2.5 লক্ষের বেশি ভোটে জিতেছেন রাহুল গান্ধী। যেহেতু তিনি ওয়েনাডের পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বরেলি থেকেও জিতেছেন, তাই একটা কেন্দ্র তাকে ছাড়তেই হবে। সেক্ষেত্রে রায়বরেলিকে বেছে নিয়ে ওয়েনাডে বোন প্রিয়াঙ্কাকে এগিয়ে দিলেন রাহুল। मेरा रायबरेली से और वायनाड से इमोशनल कनेक्शन है। पिछले 5 सालों में मैं वायनाड का MP था और वायनाड के सब लोगों ने, हर पार्टी के लोगों ने प्यार दिया, तो उसके लिए मैं दिल से धन्यवाद करता हूं और पूरी जिंदगी उसको याद रखूंगा। प्रियंका वायनाड से चुनाव लड़ेगी, मगर मैं भी पीरियोडिकली वायनाड जाऊंगा और जो वायदे हमने वायनाड को किए थे
उनको हम पूरा करेंगे। প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া, ভোটে জিতে আপ্রাণ চেষ্টা করবেন ওয়েনাডবাসীকে খুশি রাখার। I'm very happy to be able to represent Wayanad, and all I'll say is that I won't let them feel his absence. As he said, he'll come many times with me, but I will work as hard and I will try my best to make everybody happy and to be a good representative. প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। वायनाड से खाली सीट पे प्रियंका जी लड़ना चाहिए और इसीलिए हम पार्टी के ओर से और मेरे ओर से उनको धन्यवाद देता हूं कि हमारी बात को उन्होंने रखी है। ওয়েনাড নিয়ে অবশ্য ইন্ডিয়া ব্লকের অভ্যন্তর একটা টানাপোড়েন আছে। কেন্দ্রটিতে প্রার্থী দিয়েছিল সিপিআই। কংগ্রেসের কাছে তাদের আর্জি ছিল আসন সমঝোতার, কিন্তু তা ঘটেনি। রাহুলের পর এবার উপনির্বাচনে প্রিয়াঙ্কা লড়লে ইন্ডিয়া ব্লকের স্পিরিট ফের ধাক্কা খাবে। আবার প্রিয়াঙ্কা জিতলে সংসদে খাড়গেটা তো শক্তিশালী হবেই, উপরন্তু ইন্দিরার ছায়ায় তার পৌত্রীর সৌজন্যে কংগ্রেসের কাছে সম্ভাবনাময় হয়ে উঠবে নতুন এক ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গে পদ্মবনে ফুটেছে ঘাসফুল। কোচবিহার কেন্দ্র থেকে জিতেছেন ঘাসফুল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। সোমবার রাতে কোচবিহার পৌঁছান তৃণমূল সুপ্রিমো, জানান মা মাটি মানুষের নামে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি। সেই মতোই মঙ্গলবার সকালে তিনি মন্দিরে পুজো দেন। তৃণমূল সুপ্রিমোকে দেখার জন্য মন্দিরে হাজির হয়েছিলেন অগণিত মানুষ। তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তৃণমূল নেত্রী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার বিকেলে তিনি আক্রান্ত কর্মীদের দেখতে যান। গত মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনার গোপালনগরের চৌবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শ্যাওলাপাড়াতে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায় স্থানীয় তৃণমূল কর্মীরা। গুরুতরভাবে জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী, আতঙ্কে ঘরছাড়া হন অনেকে। আক্রান্ত কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন শান্তনু ঠাকুর, এমনকি অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় নিজেই ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকে। উল্টোদিকে এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। 2024 লোকসভা ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসাতে এই এলাকাতে আমাদের যে শাওলাপাড়াতে আমাদের বিজেপি কর্মীদের উপরে ব্যাপকভাবে অত্যাচার, তাদের মারধর এবং দা দিয়ে অন্তত কুপিয়েছে 2-4 জনকে টিএমসির হারমাত যারা। আমরা পুলিশকে সচেতনভাবে বলেছি যে এদের প্রতি অ্যাকশন না নিলে এখানে সাধারণ মানুষ বাধ্য হবে এদের উপরে অ্যাকশন নিতে। আমরা অপেক্ষায় থাকছি, আগামী 2-1 দিনের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না হয় তাহলে আমরা নিজেরা এর ব্যবস্থা করব। বিজেপি যে কোনো ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে সে বাংলার মানুষ এবার জবাব দিয়ে দিয়েছে। একটা পারিবারিক ঘটনা, ওই ছেলেটি একটা বিবাহিত মহিলাকে সংসার করতে দিচ্ছে না, উত্তপ্ত করছে, তার ফলস্বরূপ তার পরিবার থেকেই ওর পরে চড়াও হয়েছে। এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, কিন্তু এখন কোনো কিছু ইস্যু নেই, শান্তনু ঠাকুরের কোনো কাজ নেই, তাই এটাই রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে। এলাকায় আদৌ আইসিডিএস সেন্টারের ঘর নেই, কিন্তু সংস্কারের টাকা আসছে। দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ এলাকাবাসীর। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দপ্তরে যখন দুর্নীতির অভিযোগ উঠছে, সেই পরিস্থিতিতে এবার আরেক দুর্নীতির অভিযোগ সামনে এলো। আমরা দেখব আমাদের প্রতিবেদন। এলাকায় আদৌ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর নেই, কিন্তু আসছে সংস্কারের টাকা। দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দপ্তরে যখন দুর্নীতির অভিযোগ উঠছে, সেই পরিস্থিতিতে এবার আরেক দুর্নীতির অভিযোগ সামনে এলো। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের কৃষ্ণনগর পয়লাঘেরি এলাকায় 318 নম্বর আইসিডিএস সেন্টারের নাম খাতায় কলমে থাকলেও দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে তা চলছে অন্য কারোর বাড়িতে। তাই প্রকৃত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর তৈরির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। 14 সাল থেকে স্কুল এখানে হয়েছিল, কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু সবকিছু টাকা পয়সা সব এসছে, কিন্তু আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত স্কুল এখন হচ্ছে না এখানে।
এইরকম সেই রকম পড়ে আছে। স্কুলের টাকা এসছে, রং করার টাকা এসছে, তাও আমরা জানি না। সংস্থার টাকা এসছে, আমফানের টাকা এসছে, কিন্তু ঘর রিপেয়ারিং হয়েছে বলে এটা হয়েছে, কিন্তু এখনো স্কুল সম্পূর্ণ হয়নি। অভিযোগ ৩১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর নির্মাণের কাজ ২০১৮ সালে শুরু হলেও তা অল্পকাল পরেই বন্ধ হয়ে যায়। এরপর কয়েক বছর কেটে গেলেও এখনো পর্যন্ত আইসিডিএস সেন্টার তৈরি হয়নি। এদিকে আইসিডিএস সেন্টারের রঙের টাকা, সংস্কারের টাকা আসছে, অর্ধসমাপ্ত ঘর অথচ টাকা আসছে সংস্কারের। কোথায় যাচ্ছে সেই টাকা? কার কার কাছেই বা যাচ্ছে? কেন কাজে লাগানো হচ্ছে না সেই টাকা? উঠছে একাধিক প্রশ্ন। এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা খোঁজ নেবার আশ্বাস দিয়েছেন। এটা আপনি যেটা আমাকে বললেন, এই বিষয়টা আমি কিন্তু আমার নলেজে নেই, তবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকেরই যেহেতু অফিসিয়াল দপ্তরগুলো খোলা হচ্ছে, ছুটি ছিল, আপনি তো জানেন নির্বাচন 6 তারিখে তার বিভাগ উঠেছে। আজকে বিডিও সাহেবের সঙ্গে বিকাল 3:30 একটা মিটিং আছে, সেই জায়গায় বিডিও সাহেবের সঙ্গে এই ব্যাপারটা নিশ্চয়ই আমি আলোচনা করব এবং সিডিপিও সাহেবের সাথেও এই বিষয়টা আলোচনা করে যাতে যথাযথভাবে এই ব্যবস্থাটা নেওয়া যায় আমি দেখছি। উল্লেখ্য, এর আগেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের ঘাটতি, কখনো আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের থেকে দেওয়া সেই খাবারের মধ্যে পোকামাকড় পাওয়া গিয়েছে, যার ফলে অসুস্থ হয়ে পড়েছে বহু ছাত্রছাত্রী। এরকম অভিযোগও সামনে এসেছে। এরপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর অর্ধসমাপ্ত হওয়ার পরও টাকা আসছে সংস্কারের, হচ্ছে না সেই ঘর সংস্কার। এই অভিযোগও সামনে এলো। হাই নিউজ নেটওয়ার্ক। কম্পিউটারে ভূতের গেম খেলার জেরেই মৃত্যু পড়ুয়ার। 9ম শ্রেণীর ছাত্র সাগরিক নস্করের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় দেহ। বারুইপুরের দত্তপাড়ার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। সাগরিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুরের আদালতের আইনজীবী, মা মামুনি নস্কর স্কুল শিক্ষিকা। বিদ্যুৎ নস্করের কথায় ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে গেমে আসক্ত থাকত। গেম খেলার জেরে ছেলের এমন পরিণতি কেউই আশা করতে পারেনি। ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হল 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। পশ্চিম মেদিনীপুরের মুড়াকাটা গ্রামের নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঘটনা। মৃত ছাত্রীর নাম পাপিয়া দে। স্কুল সূত্রে খবর, ক্লাসেই অসুস্থতা বোধ করে ওই ছাত্রী। আচমকায় অজ্ঞান হয়ে পড়ে। ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হলে তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরই কর্তব্যরত চিকিৎসকেরা ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে তীব্র গরমের কারণেই মৃত্যু হয়েছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর। সকালে স্কুলে গিয়েছে, হঠাৎ ওইখানের ব্যাপারটা আমি বুঝতে পারছি না, আমি তো অন্য জায়গায় চলে গেছিলাম। তো এসে শুনলাম যে নাদিনীকে ওইখানে জোসেফ বলে এক হসপিটাল আছে, ওইখানে ভর্তি নেয়নি, ওইখান থেকে এক্সপায়ার করছে, বলছে যে মেদিনীপুর সদর হসপিটাল নিয়ে যাও। তো এখানে নিয়ে এসে এখানে যখন আউটডোরে করছে তখন ওরা বলছে যে এক্সপায়ার হয়ে গেছে। গরম বাড়তেই সুন্দরবনে দেখা দিচ্ছে বিষধর সাপের উপদ্রব। আতঙ্কিত গ্রামবাসীরা। টানা 2-3 মাস ধরে প্রচন্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব। গরমের মধ্যেই তাদের নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বেশ কয়েকটি জায়গায় প্রায় বিষাক্ত সাপ চোখে পড়েছে। হিঙ্গলগঞ্জের এক মৎস্যজীবী জালে 4 ফুট লম্বা একটি বিষাক্ত কেউটে সাপ ধরা পড়ে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়। বন দপ্তরের কর্মীরা সাপটি উদ্ধার করলেও গ্রামবাসীদের কথায় বিষাক্ত সাপ চোখে পড়লে বন দপ্তরে খবর দিলেও কোনো সুরাহা পান না তারা। আমার এক দাদার আঠলে বিশাল পরিমাণের একটা কেউটে সাপ পড়েছে। আমরা তো গরমে এমনি রাত এমনি ঘুরি, আর এই আতঙ্কে রয়েছি একটু। এরকম সাপ তো সচরাচর দেখা যায় না, খুবই ভয়েতে আছি আমরা। বন দপ্তরে আমরা ফোন করেছিলাম,
বন দপ্তর বললো আমরা আসছি, আবার কখনো আসবে না বললো। এই গরমের অত্যাচারে মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সাপেরাও মাটির তলায় থাকতে পারছে না, তাই বিভিন্ন মৎস্যজীবীর জালে পড়ছে সাপ এবং রাস্তা দিয়ে চলাচল করছে, মানুষের জীবন বিপর্যয় হতে যাচ্ছে। মৎস্যজীবীদের পক্ষ থেকে বন দপ্তরের সংবাদ দিয়েছে, ওরা নিজেরাই বলছে যে আপনারা বনের যে ছেড়ে দিয়ে আসেন, কিন্তু এরকম বিষাক্ত সাপ নিয়ে খেলা করা অত সহজ তাদের কাছে। বিলম্বে যাতে সাপটা বন দপ্তর নিয়ে যায় ওনাদের কাছ থেকে, মৎস্যজীবীদের কাছ থেকে, এই কামনাটাই করি। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্র, অথচ সাগরদিঘির বাসিন্দারাই পাচ্ছেন না বিদ্যুৎ। বিদ্যুতের সমস্যায় ভুগছে সাগরদিঘির এলাকাবাসী। যখন বিদ্যুৎ থাকে তখন ভোল্টেজ থাকে না। আর সাগরদিঘির কাবিলপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, আর যেটুকু সময় বিদ্যুৎ থাকে সেই সময় ভোল্টেজ থাকে না। সামান্য ঝড় বৃষ্টিতেই কারেন্ট চলে যায়। বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সুরাহা মেলেনি। এই কারণে সাগরদিঘির কাবিলপুর এলাকায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আলো বলায় আর আমাদের জীবনের প্রয়োজন বলে সেটা হচ্ছে ইলেকট্রিক মতো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে। দিনের পর দিন দেখতে পাচ্ছি যখন আমরা রাতে ঘুমোতে যাব ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিকটা পালিয়ে যাচ্ছে। আমাদের দুধের বাচ্চাগুলো ইলেকট্রিকের অভাবে ম্রিয়মাণ অবস্থা। আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক বাবা মা আছে, আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক যে সরঞ্জাম আছে সেগুলো অত্যাবশ্যকীয়। সেই বিষয়গুলো ইলেকট্রিক ছাড়া কিন্তু কখনো চলে না। তাই ইলেকট্রিকের মতো বিষয় আজকে দিনের পর দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকট্রিককে অফ রাখা হচ্ছে। তাই আমরা দীর্ঘদিন যাবৎ আবেদন নিবেদন বিনয়ের সঙ্গে আমরা জানাচ্ছি অফিসে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এটা পার্টিকুলারভাবে আমাদের নির্দিষ্ট 8-9 কিলোমিটার এলাকা, এই নির্দিষ্ট এলাকাতে সমস্যাটা হচ্ছে। সাগরদিঘি যে এসএস আছেন, সাগরদিঘি যে অফিস আছেন, যারা প্লটে কাজ করেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ আন্দোলনের তীব্রতা বাড়বে। সিকিমে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল বিআরও। 12 জুন থেকে সিকিমে চলছে টানা বৃষ্টি। আটকে পড়েছেন দেশ বিদেশের বহু পর্যটক। চীন সীমান্তের কোলা ঘেঁষা সিকিমে কি ফি বর্ষায় ভিড় জমান বহু পর্যটক। টানা বৃষ্টিতে ধসে আটকে পড়েছিলেন পর্যটকেরা। অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক রাস্তা। ভারতীয় সেনার বর্ডার রোড দিয়ে পর্যটকদের উদ্ধার করে বিআরও। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।